স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তাই নিরপেক্ষতা, পেশাদারিত্ব আর নৈতিকতা বজায় রেখে কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে এবার নির্বাচনী ব্যয় কমানোরও সর্বাত্মক চেষ্টা করছে কমিশন। কমেছে নির্বাচনী বুথের সংখ্যাও। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে রোডম্যাপ, ডিসেম্বরে হবে তফসিল। সব মিলিয়ে জোরে সোরে এগুচ্ছে কমিশনের নির্বাচনী প্রস্তুতি। জাতীয় নির্বাচন সামনে রেখে এবার 2 দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু করল কমিশন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবার সব মিলিয়ে 10 লাখ জনবলকে প্রশিক্ষণ দেবে কমিশন। ব্যয় হবে 100 কোটি টাকা। এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনী ব্যয় কমানোর চেষ্টা করছে কমিশন। সে কারণে কমানো হচ্ছে নির্বাচনী বুথের সংখ্যা। আমরা মিতব্যয়িতার পথে হাঁটছি। প্রায় 49,000-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। কিছু নতুন আইনের সংশোধন এসছে, নতুন কিছু নীতিমালা হয়েছে, এইগুলি সম্পর্কে আমরা ভালো করে আইডিয়া নেব যাতে ফিল্ডের জনগণকে বুঝাতে পারি। আগামী নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কোন পক্ষকে বলবো যে লিভিং প্লেইং ফিল্ড, যা আমার উপর সংবিধান কর্তৃক, আইন কর্তৃক যে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটাকে আইনানুগভাবে প্রয়োগ করা। সংসদ নির্বাচনে এআই ও সোশ্যাল মিডিয়ার নতুন নতুন চ্যালেঞ্জ সম্পর্কে সবাইকে সতর্ক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে কমিশন সব পদক্ষেপ নেবে বলেও জানান সিইসি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ, এমনটা মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন রোডম্যাপ গতানুগতিক হলেও আছে নতুনত্ব। তবে বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন এতে নির্বাচন আয়োজন নিয়ে কাটবে শঙ্কা। ঝুঁকি কাটাতে ধাপে ধাপে ভোট আয়োজনের পরামর্শ এই বিশ্লেষকের। বিস্তারিত মাসুদ আল্লাহ বনির রিপোর্টে। ডিসেম্বরে তফসিল, 26 ফেব্রুয়ারিতে হবে ভোট। রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের পথে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। এবারের রোডম্যাপ গতানুগতিক হলেও আছে নতুনত্ব। প্রথমবারের মতো ভোট দিতে পারবেন প্রবাসীরা ও নিশ্চিত করা হবে কারাবন্দীদের ভোটাধিকার। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার নিয়ে ইসির তৎপরতা রোডম্যাপে যুক্ত করেছে ভিন্ন মাত্রা বলে মনে করছেন বিশ্লেষক। এটার মধ্যে আমি যেটা দেখলাম একটু বেশি ডিটেইলড, একটু বিস্তারিত। যদি আমি অন্যগুলোর সাথে কম্পেয়ার করি, অনেক পলিটিক্যাল পার্টির দাবি ছিল যে জুলাই চার্টারটা আগে চূড়ান্ত করা হবে। এখন সেই কাজটা যেহেতু শেষ হয় তার আগেই এই ইলেকশনের রোডম্যাপটা হয়ে গেল, এই জন্য পলিটিক্যাল পার্টিগুলো একটু বিভাজিত। সো এখানে আসলে ইলেকশন কমিশনের করার কিছু নাই। আর নির্বাচনী সড়কে পিআর ও জুলাই সনদ নিয়ে জামায়াত এনসিপির সাথে আছে বিএনপির রাজনৈতিক দ্বৈরথ। এটিকে নির্বাচনের আগে বিএনপির সাথে রাজনৈতিক দর কষাকষির কৌশল বলে মনে করছেন অধ্যাপক সাব্বির আহমেদ। জামাতের যে ইনসিস্টেন্স, তারা যে জোর দিচ্ছে এই বিষয়টার, এটাও আমাদের ভাবা দরকার। বা নির্বাচনী প্রস্তুতি তারাও তো চালাচ্ছে। তারা যদি নির্বাচনে না আসার কোনো ইচ্ছা থাকতো তাহলে এটা করতো না। কোনো একটা সমঝোতা হয়তো বা চাইতেছে দলগুলো। আমার ধারণা এই ধরনের নানান রকম সমীকরণ হয়তো আছে, যে কারণে এই প্রেশারগুলো দিচ্ছে, এনসিপিও দিচ্ছে, বিএনপিও দিচ্ছে। তবে আমার মনে হয় আলটিমেটলি আর সবাই নির্বাচনে যাবে। ঝুঁকি কাটাতে ধাপে ধাপে ভোট আয়োজনের পরামর্শ। পলিটিক্যাল পার্টিগুলো যদি এক জায়গায় না আসে তখন কিন্তু আপনার এই প্রশ্নটা থাকবেই, এই শঙ্কার বিষয়টা জনগণের মধ্যে থাকবেই। এখন আর্মির রোলটাকে যদি যথাযথভাবে ব্যবহার করা সম্ভব,
আমার মনে হয় যদি একদিনে নির্বাচনটা না করে এটা যদি পর্যায়ক্রমে নির্বাচনটা করা হয়, আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর বা ম্যান পাওয়ারের যে সংকটটা, সেই সংকটটা কাটিয়ে ওঠা যাবে। তবে শঙ্কা আলোচনার মধ্য দিয়ে সরকারকে সমাধান করতে হবে মত বিশ্লেষকদের। রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে বাংলাদেশ, তবে কিছুটা শঙ্কা থাকছেই বলছেন বিশ্লেষকরা। এর কারণ এখনো একমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবার ছুটির দিনেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা। এদিকে হলে হলে মুড়ি পার্টির নামে আপ্যায়ন আর উপঢৌকন দেওয়ার অভিযোগ ছাত্র দলের। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা প্রার্থীদের। ডাকসুতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চলছে লিফলেট বিলি ও কুশল বিনিময়। তবে নির্বাচনের বড় ফ্যাক্টর নারী ভোটারদের টানতে ব্যস্ত তারা। কেন্দ্রবিন্যাস নিয়ে সন্দিহান তারাও। কুয়েতমৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা হল, এই দুটো হল ক্যাম্পাস থেকে অনেক দূরে, এবং এই দুটো হলে যে ভোট কেন্দ্র দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, তো এটাও ক্যাম্পাস থেকে দূরে। সেখানে মেয়েরা আসলে অনীহা প্রকাশ করবে। আমাকে যদি ভোট দেয় তাহলে আমি আমার যে কণ্ঠ, সেটা আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে জারি রাখতে পারবো। আমি এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেখানে আমার মা এসে একটু বসার সুযোগ পায় না। এই বিষয়টা আমার কাছে খুবই প্যাথেটিক লাগে। তো আমি চেষ্টা করব যেন গেস্ট রুমটা সারাক্ষণ খোলা থাকে যতক্ষণ আমাদের অফিস আছে। আমরা আমাদের এই ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমাদের কণ্ঠস্বর রেইজ করেছি। ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়েও আমাদের এই ধারা বজায় রাখবো। এদিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু বলেন, শেষ পর্যন্ত লড়বেন তারা। ভোটের সমীকরণ তো আসলে এখনো সত্যিকার অর্থে দেখার মতো সময় হয় নাই, কারণ ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী এখনো আনডিসাইডেড। যদি এই ক্যাম্পাসে 40,000 শিক্ষার্থী থাকে, আমার ধারণা এর মেজরিটি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেন নাই তারা কারে ভোট দিবেন। প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর অভিযোগ করে ছাত্রদল। ডাকসু নির্বাচনকে ঘিরে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। এদিকে ছাত্রদলের জিএস প্রার্থী তোলেন উপঢৌকন, আপ্যায়ন সহ গুরুতর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। আগে আমরা দেখতাম গণরুম, গেস্ট রুম, আর এখন দেখছি বিভিন্ন রুমে রুমে মুড়ি পার্টির নামে একটি ছাত্র সংগঠনের প্যানেলের নাম কে কত বেশি মনে রাখতে পারে। অর্থাৎ একটি মুড়ি পার্টি হচ্ছে, মুড়ি পার্টির সময় ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের বলা হচ্ছে দেখি কে কত আমাদের প্যানেলের নাম কে কত মনে রাখতে পারো। যে যত বেশি মনে রাখতে পারছে, যে ফার্স্ট হচ্ছে, তাকে একটি উপঢৌকন হিসেবে বই কলম দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে এই নির্বাচনী আচরণবিধিতে বই কলম বা কোনো উপঢৌকন দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমরা সেদিন চিফ রিটার্নিং অফিসারের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পেজগুলো সম্পর্কে আমরা অভিযোগ দিয়ে আসছি, যেগুলোতে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই সম্পর্কে যে অভিযোগ দিয়ে এসেছি সেটা সম্পর্কে এখনো কোনো সুরাহা আমরা পাইনি। বিরোধী শক্তিরাই এখন নির্বাচন করছে বলে ফোরন কাটেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী। শিক্ষাদের তীব্র চাওয়ার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন দিতে সবাই একমত হতে বাধ্য হয়েছে, কিন্তু যেই প্রভাব বলয় এই শিক্ষার্থীদের অধিকার আদায় প্ল্যাটফর্মকে আটকে দিয়েছিল, সেই প্রভাব বলয়ও আজকে জেতার জন্য তারা প্রভাব তৈরি করতেছে। আরেকজন নেত্রী, তিনি ভিপি ক্যান্ডিডেট, তিনি রোকেয়া হলে রাতে 11টার পরে প্রবেশ করে সেখানে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এরকমভাবে নানাজন আচরণবিধি লঙ্ঘন করছে। তো নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় শিক্ষার্থীদের মনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। মানে এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি, আমরা বারবার বলছি জুলাই বিপ্লবের পরে এই যে ট্যাগিং এর রাজনীতি, দায় দিয়ে দেওয়ার রাজনীতি, এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। স্পেসিফিক বলেন, যখন আপনি কোনো একটা অভিযোগ দিবেন এটা তো স্পেসিফিক বলতে হবে, নাহলে তো আমি তো ভাই সারাদিনে 1000 অভিযোগ দিতে পারবো। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন রনি। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন সহ মোট 179 জন প্রার্থীর নাম
চূড়ান্তভাবে ঘোষিত হয়েছে। বিকেলে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন। এরপরই প্রচারণা শুরু করেন প্রার্থীরা। এর আগে 27 আগস্ট বাতিল হওয়া 20 জন প্রার্থীর মধ্যে 15 জন নির্বাচন কমিশনের কাছে আপিল করলে রায়ের মাধ্যমে সবাই প্রার্থিতা ফিরে পান। জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 11 সেপ্টেম্বর। যথাসময়ে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, এতে আবারও ফিরে আসতে পারে ফ্যাসিবাদ, এমন শঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, উদারপন্থীর রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থীর রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে। বিএনপি মহাসচিব আরও বলেন, রাজনৈতিক মহলে মত দ্বিমত থাকবে, তবে নির্বাচন নিয়ে ভিন্ন মতের কারণে জনগণ বিভ্রান্ত হচ্ছে। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। নির্বাচনে একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। বিকেলে বাংলা একাডেমিতে মায়ের ডাক আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। রোডম্যাপের বিষয়ে কোনো সংশয় থাকলে আলোচনা করে গণতন্ত্রের যাত্রাকে সুগম করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। এ সময় জনগণের ভোটে ক্ষমতায় আসলে গুমের সংস্কৃতি নিশ্চিহ্নে কাজ করবে বিএনপি বলেও জানান তিনি। আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছেন, সবার মধ্যে ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয়। যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি, কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, যা সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা। এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে কুমিল্লায় এক আয়োজনে এই কথা বলেন তিনি। গতকালের যে পথ নকশা দিয়েছে, আমরা মনে করি এটা এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। এটা আমরা হতে দেব না। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে, পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে। 31 ডিসেম্বরের মধ্যেই গুম হওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করবে গুম কমিশন। পাশাপাশি গুম প্রতিরোধে সুনির্দিষ্ট আইনেরও প্রস্তাব করা হয়েছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, এসব গুমের ঘটনার পেছনে বিগত সরকারের শাসনামলে গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল, যেখানে 10,000 টাকা থেকে 120 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে তারা। তবে সরকার পতনের 1 বছরেও গুম ব্যক্তিদের খোঁজ না পাওয়ায় সরকারকেই দোষ দেন স্বজনরা। নাইমাল জিকুর রিপোর্ট। মিনু আক্তার 2013 সালে গুম হন তার স্বামী আব্দুল কাদের মাসুম, যার খোঁজ এক যুগও পাননি তিনি। বাবার অপেক্ষায় 3 বছরের মেয়ে এখন পড়ে 8ম শ্রেণীতে। তাদের প্রিয় মানুষটির কি হয়েছে তা জানতে এখনো প্রশ্ন তাদের চোখে মুখে। এই 12 বছর আজকে আজ আমি আমার মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারি না যে আমার আব্বু এমনকি অপরাধ ছিল যে নিয়ে গেছে, যে আমার স্বামীর সাথে কি হয়েছে আমি জানতে চাই। একই সময়ে গুম হন ছাত্রদলের এক নেতা খালেদ হাসান সোহেল। তার স্ত্রীর মুখে স্বামী হারানোর বেদনা। তারও জিজ্ঞাসা কি হয়েছে তার স্বামীর। আমার স্বামীকে যারা এভাবে আমার কাছ থেকে, আমার সন্তানের কাছ থেকে 12টা বছর দূরে সরা রাখছে, তাদের প্রত্যেকের আমি বিচার চাই। একইভাবে বিগত সরকারের শাসনামলে হারিয়ে গেছেন বিএনপির নেতা ইলিয়াস আলী, বরিশালের মোহাম্মদ শফিকুল্লাহ মোনায়েম, গাজীপুরের হাসান খান, মোহাম্মদ চৌধুরী আলম সহ 1700-র বেশি মানুষ।
যাদের খোঁজ পেতে এখনও নিজেদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে মায়ের ডাক নামে সংগঠন। তারা বলছে গুম কমিশনের প্রস্তাবিত আইন মোটেও তাদের বিচার দিতে পারবে না। গুমের ভিকটিমদের সাথে আলোচনার সাপেক্ষে সেই আইনটা এখনো পর্যন্ত ইফেক্টিভভাবে প্রণয়ন করা যায় নাই, এবং যেইটার আলোচনাটায় আসছে যে আইনটা, সেইটা কখনোই গুমের ক্ষেত্রে ন্যায় বিচার আনার মতো যোগ্য আইন হচ্ছে না। এদিকে গুম সংক্রান্ত কমিশন বলছে আয়নাঘরে শুধু পুরুষ নয়, নারীদের ওপরও চালানো হয়েছে অমানবিক নির্যাতন। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো গুম হওয়া ব্যক্তিদের জনপ্রতি হাতিয়ে নিয়েছে 10 থেকে 120 কোটি টাকা পর্যন্ত। কমিশনের দাবি 1837টি অভিযোগ জমা পড়লেও বাস্তবের সংখ্যা অনেক বেশি। আতঙ্ক না কাটায় এখনও বহু মানুষ অভিযোগ করছেন না বলে জানায় কমিশন। এই বছরের ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের কাজ গুটিয়ে ফেলতে পারবো এবং যারা ফিরে আসেনি তাদের ব্যাপারে আসলে কি ঘটেছে এইটার একটা ধারণা আমরা দিতে পারবো, এবং যারা এই মানুষগুলোকে তুলে নিয়েছে রাস্তা থেকে, বাড়ি থেকে, অফিস থেকে, তাদের একটা বড় অংশ চিহ্নিত হবে। কমিশনটির এই সদস্য বলেন, প্রস্তাবিত আইন পাশ হলে এবং তার যথাযথ প্রয়োগ করা গেলে ভবিষ্যতে বন্ধ হবে গুমের মতো এমন সব ঘটনা। বিগত সরকারের আমলে গুম হওয়া অসংখ্য মানুষের ভিড়ে কিছু মানুষ ফিরে এলেও অধিকাংশ মানুষেরই এখন পর্যন্ত ফেরা হয়নি। সেই সমস্ত মানুষগুলোর কি হয়েছে তা জানতে এখনও পরিবারগুলো মুখিয়ে আছে সরকারের দিকে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বিচার না হলে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবসের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। গুম নিয়ে আইন আরেক দফা পর্যালোচনার শেষে চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সভায় গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস বলেন, 5 আগস্টের পরেও বিভিন্ন বাহিনীর গুম নিয়ে কথা বলায় এখনো ভয়ের কালচার রয়ে গেছে। এত প্রতিবন্ধকতা পার করে যে গুম কমিশন সত্যগুলো উদ্ঘাটন করছে, তাদেরকে তো আশা দিতে হবে। আপনারা হতাশ হয়ে গেলে তারা এই কষ্ট কার জন্য করবে? গুম কমিশনের কিন্তু ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি, তারপরে এই ঝুঁকিটা তারা নিচ্ছে আপনাদেরকে বিচারটা পাইয়ে দেওয়ার জন্য। পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চায় না বাংলাদেশ, মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার রাজধানীতে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। Absolutely naive to think that a million young boys and girls, particularly young boys, they will accept a life that they will spend the rest of their life in these camps with no hope, no light at the end of the tunnel. They are going to challenge the status quo. When they do that, it will be a bigger problem for Bangladesh, and rest assured, it will be at least a regional problem, if not for the wider world. Politicians are not in power now. They will be in power when the elections take place and we fade out. বসুন্ধরা আবাসিক এলাকায় মিনা বাজারের নতুন আউটলেটে সাপ্তাহিক ছুটির দিনে দেখা গেছে ক্রেতা সমাগম। অনেক পণ্যের উপরই চলছে ছাড়। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে মিনা বাজার ভিড় করছেন ক্রেতারা। শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরার জাপান স্ট্রিটে অবস্থিত JCX বিজনেস টাওয়ারের সুপারমার্কেট চেইন মিনা বাজারে সকাল থেকে দেখা যায় ক্রেতা সমাগম। সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন। মিনা বাজার খুব ভালো, দেখতে খুব ভালো হয়, তো তরকারি খুবই ভালো। পেঁয়াজ, রসুন, মানে গৃহস্থালির সামগ্রী যেগুলো আমাদের, সেগুলো নিয়েছি আর। মিনা বাজার তো পজিটিভ সবসময় আগে থেকেই জানি, আর বসুন্ধরার ভিতরে হয়তো সুবিধা হচ্ছে আমাদের জন্য এটা কমফোর্ট জোন। এই শুক্রবার অনেক পরিমাণে কাস্টমারের ক্রাউড এবং কাস্টমার স্যাটিসফাই হয়ে যাচ্ছে। বিশেষ করে হচ্ছে যে একটা অফার দিয়েছে আমরা পেরিসেবেলে, গরুর মাংস মাত্র 699 টাকা কেজি। আমাদের ইলিশ মাছ একটা অফার দিয়েছি মাত্র 399 টাকা পার পিস, 300 গ্রামের প্লাস ইলিশ মাছগুলো।
আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটের সাপ্তাহিক ছুটির দিনে উপচে পড়া ভিড়, চলছে অনেক পণ্যের উপর ছাড়। শুক্রবার সকালে বসুন্ধরার আবাসিক এলাকায় আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেটটি সকাল থেকে ক্রেতা সমাগমে মুখর। 29 থেকে 1 তারিখ পর্যন্ত থাকছে মাছ, মাংস, মুরগি ও সবজির ওপর চলছে ছাড়। পাশাপাশি নুডলস, বিস্কুট সহ নানা পণ্যে একটি কিনলে আরেকটি ফ্রি অফার থাকছে। একই ছাদের নিচে সব ধরনের সামগ্রী কিনতে পেরে খুশি ক্রেতা। সব ধরনের প্রয়োজনীয় পণ্য হাতের নাগালে পেয়ে খুশি ক্রেতারা। আন্তরিকভাবে আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই এরকম মাঠ আরও 2-1টা হোক অন্যান্য ব্লকে, তাহলে সবার জন্য সুবিধা হবে। ছুটির দিনে আমি গ্রোসারিস আইটেম যেগুলো আছে মানে বাজারঘাট, শাকসবজি যা যা লাগে এগুলো মোটামুটি এখান থেকে নেওয়া হয়। আমার ভালোই লাগে আর কি, একসাথে অনেকগুলো জিনিস পাওয়া যায় একই জায়গায়। মুরগি, ডিম এইসবই আর কি কেনা হয়। আর অফার তো মনে হয় ফ্রাইডেতে একটু বেশি থাকে, তো অফারে কেনাকাটা করতে ভালোই লাগে। আমরা শুক্রবারের জন্য একটা স্পেশাল কিছু অফার রাখি, যেটা আজকে শুক্রবারও আছে, ইভেন শনিবারও থাকবে, রবিবার পর্যন্ত অফারটা থাকবে। ম্যাক্সিমাম প্রায় 10টা আইটেম সবজিতে আমাদের ডিসকাউন্ট আছে। ওইগুলোতে বিভিন্ন সর্বোচ্চ 45 টাকা 50 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে। মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। আটক রোহিঙ্গারা জানিয়েছেন, দিল্লি থেকে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নেওয়ার পর নৌবাহিনীর জাহাজে তুলে তাদের আন্দামান সাগরে ছেড়ে দেওয়া হয়। জাতিসংঘ বলছে এতে শরণার্থীদের জীবন চরম ঝুঁকিতে পড়েছে। তবে ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নৌবাহিনীর জাহাজে তুলে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত, এমনই অভিযোগ করেছেন 40 জন রোহিঙ্গা শরণার্থী। তাদের অভিযোগ, রাজধানী দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় তাদের। এমন অবস্থায় মিয়ানমারের ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে এসব রোহিঙ্গা শরণার্থী আবারও অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে। বাসে উঠতেই আমাদের হাত প্লাস্টিক দিয়ে বেঁধে ফেলা হয় আর মুখে কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়। এরপর সন্ধ্যায় ছোট ছোট রাবারের নৌকায় তুলে সমুদ্রে নামাতে বাধ্য করা হয়। হাতে লাইফ জ্যাকেট দেয়া হয়েছিল, বলা হয়েছিল ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন, কিন্তু আসলে এটি ছিল মিয়ানমার। জাতিসংঘ বলছে ভারত রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আন্তর্জাতিক আইন অনুযায়ী আশ্রয় প্রার্থীদের বিপজ্জনক দেশে পাঠানো যায় না। তবে ভারতীয় নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারতে বর্তমানে প্রায় 40,000 রোহিঙ্গা রয়েছে, যার মধ্যে মাত্র 22,500 জন জাতিসংঘে নিবন্ধিত। মানবাধিকার সংস্থাগুলো বলছে জোরপূর্বক প্রত্যাবাসন তাদের জীবনের জন্য ভয়াবহ হুমকি তৈরি করেছে। এ ঘটনায় ভারতে থাকা রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ট্রফি জেতার স্বপ্ন নিয়ে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়া কাপ নয়, আপাতত এই সিরিজেই প্রাধান্য দিচ্ছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু সন্ধ্যা 6টায়। সোনালী ট্রফির দিকে তাকিয়ে আছেন টাইগার অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপের আগে ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে এই ট্রফি জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। নেদারল্যান্ডস সিরিজের নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় মঞ্চ ধরা হলেও টাইগার হেড কোচ ফিল সিমন্সের মতে আদর্শ প্রস্তুতি নিয়ে তার সংশয় রয়েছে। আমি জানি না এই সিরিজ খেলে আদর্শ প্রস্তুতি হবে কিনা। নেদারল্যান্ডস টিম অবশ্যই চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক ম্যাচে যে কোনো দলই আপনার পরীক্ষা নিবে। প্রায় 1.5 সপ্তাহ পর মাঠে গড়াবে এশিয়া কাপ। নেদারল্যান্ডস সিরিজের পর খুব বেশি সময় পাবে না ক্রিকেটাররা, তাই গা গরমটা করতে হবে এই সিরিজেই। তবুও কোচ এখনই এশিয়া কাপ নিয়ে ভাবছেন না। আমি এশিয়া কাপ নিয়ে এখনই ভাবছি না, নেদারল্যান্ডস সিরিজে ফোকাস করছি। আমরা যদি ভালো না খেলি অবশ্যই সমালোচনা হবে, সেটা যে দলই হোক। সিরিজ শুরু হওয়ার আগে সিলেটে ক্যাম্প করেছে লিটনরা। যদিও মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, তবে কোচের দাবি প্রস্তুতি ভালো হয়েছে। আমাদের ক্যাম্প ভালো হয়েছে, বৃষ্টি ছিল মাঝে মাঝে, কিন্তু ভালো প্রস্তুতি হয়েছে। পাটোয়ারি খুব ভালো আছে, ইমনও সুস্থ হয়েছে।
পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। দুই দলের 5টি ম্যাচ বাংলাদেশ জিতেছে 4টিতে, নেদারল্যান্ডস জিতেছে মাত্র 1টি। তবে বিশ্বকাপের মতো মঞ্চে টাইগারদের হারিয়েছে ডাচরা। ইমরান হোসেন, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।